কথায় কি আপনি শুধু বিজেপিকে এই সাম্প্রদায়িক রাজনীতির জন্য দায়ী করবেন? জ্যোতিবাবুর সময় তো কোনো দাঙ্গা হয়নি, এইটাই বড় ন্যারেটিভ ছিল, কিন্তু আমরা জানি যে অ্যাকচুয়ালি দাঙ্গা ঘটেছে। আমি বলছি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও তো রাজনৈতিক নেতা ছিলেন, তাদের মধ্যে অনেক ধর্মীয় নেতা ছিলেন। এই যে ওই মিছিলে যারা, ওই বাবরি মসজিদ বিরোধী মিছিলে যারা হেঁটেছে, তারা বলছে যে এটা হওয়ার দরকার ছিল। যে এরা রাজনীতিটা করেছেন চিরকাল ক্ষমতার পাশে থাকতেন। উনি বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে মাথায় হচ্ছে পড়ে ওটা পড়ে ফেটে। আচ্ছা ঈদের নামাজে ওনাকে সারমন দিতে কে বলেছে? ওনার খুতবা কে শুনতে চাইছে? কোনো দরকার ছিল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করছেন, তিনি আজ ক্ষমতায় নেই, কমিটিতে একটা সংখ্যালঘু মুখ দেখান। কিন্তু গরিব মুসলমানরা অথচ ওবিসি, তাদেরকে কোনো রকমের আপনি যে সুযোগ সুবিধা না দেন, তাহলে কি বাংলা এগোবে? বাংলাদেশিদের এই রাজ্যে থাকতে দেব না, এটা হচ্ছে স্ট্যান্ড। আইবি র এবং বিএসএফ এর কাদের কোন অফিসারগুলো বা কোন মানে আমাদের সোলজারগুলোর জন্য এরা ঢুকতে পারলো? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত থিঙ্ক হাই পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি গত কয়েক বছর বেশ চোখে পড়ার মতো সাম্প্রদায়িক মানে আমি বলতে চাইছি যে সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা এমন চোখে দেখতাম, অস্পৃশ্য চোখে দেখতাম, যে এটা কখনো হতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ কখনো মেনে নেবে না যে রাজনীতিটা পুরোপুরি হিন্দু মুসলিম এভাবে ভাগ হয়ে যাবে। কিন্তু গত 3-4 বছরে মারাত্মক রকমভাবে এই ভাগ হলো, মূলত বিজেপির হাত ধরে এই ভাগ হয়েছে। কিন্তু তার ফলশ্রুতিতে 2026-এ কিন্তু বিজেপির সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তবে কোনো রাজনৈতিক দল কোনো বিশেষ সম্প্রদায়ের কথা বলে রাজনীতি করতে পারে, কিন্তু কোনো সরকার বিশেষ সম্প্রদায়ের হওয়ার কথা নয়। আমরা তাই আজকের আলোচনায় বোঝার চেষ্টা করব যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কি সব সম্প্রদায়ের, নাকি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ে পশ্চিমবঙ্গ সরকার, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে সরকার হিসেবে, সেটাকে নিজেদের সরকার বলে আদৌ ভাবেন না। আমার সঙ্গে স্টুডিওতে আজ রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মইদুল ইসলাম। আমি প্রথম যেটা আপনার কাছে জানতে চাই, এই সাম্প্রদায়িক রাজনীতি যেভাবে ইভলভ হলো, যেভাবে আস্তে 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 বাড়লো এবং পুরো গ্রাস করে নিল পশ্চিমবঙ্গের রাজনীতিকে, এটা তো আপনিও দেখেছেন চোখের সামনে। আপনি কিভাবে ব্যাপারটাকে দেখেন? এবং আমি শুধু জানতে চাই যে এক কথায় কি আপনি শুধু বিজেপিকে এই সাম্প্রদায়িক রাজনীতির জন্য দায়ী করবেন, নাকি এর আগে তৃণমূল কংগ্রেস, তার আগে বামেরা, তারও আগে কংগ্রেস, প্রত্যেকেরই দায় রয়েছে? কম বেশি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায় রয়েছে। তার কারণ হলো যে আপনি যদি কংগ্রেস জমানা এবং বাম জমানা দেখেন, তো কংগ্রেস জমানায় বামপন্থীরা আপনার মূল বিরোধী শক্তি ছিল, আর বাম জমানার একটা বড় অংশ, বিশেষ করে 77 থেকে 98 সাল পর্যন্ত কংগ্রেস বিরোধী ছিল। সেখানে রাজনৈতিক যে ভাষ্য ছিল, সেই ভাষ্যটা তুলনামূলকভাবে সাম্প্রদায়িক যে ভাষ্য তার থেকে আলাদা ছিল। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার কি হবে, কৃষি, শিল্প, এই বিষয় নিয়ে তাদের আলোচনা হতো। তারও আগে যদি খাদ্য সংকট, ট্রাম ভাড়া বৃদ্ধি, মজুরি, তার সঙ্গে আপনার স্যালারি, হ্যাঁ, ইনকাম, আমি আপনাকে এই পয়েন্টে, যেহেতু আমি একদম টু দ্য পয়েন্ট আলোচনা চাইছি এবং খুলে আলোচনা চাইছি, এই ব্যাপারে কোনো রাগ ঢাক আর লজ্জা ঘৃণার এখন আর জায়গা নেই। যা হচ্ছে ওপেনলি হচ্ছে, আমরা ওপেনলি কথা বলবো। এই যে সামনাসামনি দেখানো হতো না, খাদ্য, বস্ত্র, বাসস্থানই আমাদের মূল ফোকাস, কিন্তু সরকার পরিচালিত যখন হয়েছে তখন দেখা গেছে যে কোনো সম্প্রদায় কারোর বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, তসলিমা নাসরিনকে থাকতে দেওয়া যাবে না, সরকার সেটা মেনে নিচ্ছে। বা ধরুন শিক্ষায় যদি মুসলিম যেখানে কনসেন্ট্রেশন বেশি, সেখানে একটা নতুন স্কুল করা, সরকার সেভাবে ভাবছে না, সেখানে মাদ্রাসা করো, ধর্মীয় শিক্ষাকে করো বা প্রায়োরিটি দাও। এই জায়গা থেকে তো লেফটরাও মানে বামেরাও বেরোতে পারে। সেটাই আমি বলছি, এবার আসছি সেখানে। আমি ওটা মূল জায়গাগুলোতে কিন্তু এইগুলো ছিল না, কয়েকটা অ্যাবারেশন ছিল। ধরুন 64 সালের দাঙ্গা। 64 সাল হচ্ছে এমন একটা সাল যেখানে কমিউনিস্ট পার্টি বিভক্ত হচ্ছে, আবার উল্টো দিকে দাঙ্গারও একটা বছর। সেখানে তো কংগ্রেস সরকার সেই সময় দাঙ্গাটা তো রুখতে পারেনি, এবং এই নিয়ে একাডেমিক লিটারেচার প্রচুর আছে। জয়া চ্যাটার্জির স্পয়েলস অফ পার্টিশন তার একটা বড় উদাহরণ। তারপরে আপনি ধরুন যদি 1984 সালের যে ঘটনা, শিখের অ্যান্টি শিখ যে দাঙ্গা,
কলকাতার কিছু কিছু জায়গায় ঘটেছে। আমার বাড়ির একদম কাছেই আছে এক পাঞ্জাবিদের, একটা শিখ পাঞ্জাবিদের, তার জুতোর দোকান ছিল, ঘুড়ির দোকান ছিল, সেগুলো জ্বালিয়ে দিয়েছে। আমি আমার ছোট গল্প 3খানে সেখানে এই কথাগুলোর উল্লেখ করেছি আর কি। এবং তাদের সঙ্গে এখনো কথা বললে বলা যায় যে জ্যোতিবাবুর সময় তো কোনো দাঙ্গা হয়নি, এইটাই বড় ন্যারেটিভ ছিল, কিন্তু আমরা জানি যে অ্যাকচুয়ালি দাঙ্গা ঘটেছে। 92 সালে কারফিউ খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু অলরেডি কিছু ড্যামেজ হয়েছে। এবং শঙ্খ ঘোষ আমাকে বলেছিলেন, আমি মিথ্যে কথা বলি না, যে 92 সালে যখন ওই বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে প্রগতিশীলরা মিছিল করছেন, শঙ্খ ঘোষ সেই মিছিলে যেতে পারেনি। তো তাকে নাকি পার্টি অফিস থেকে ফোন করে বলেছিল যে আপনি কেন আসেননি, কেন আপনাকে তো মিস করছিলাম, আপনি অনেকে প্রগতিশীল বিশিষ্টজনেরা তারা এসছেন। তো শঙ্খ ঘোষ বলছেন যে আমি সরি আসতে পারিনি, কারণ আমার ওখানে কাকুরগাছির পাশে ওখানটা একটা বস্তি, সেই বস্তিতে খুব ঝামেলা হয়েছিল এবং পুড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল, আমি সেখানে গিয়ে সামাল দিতে গেছিলাম আর কি। কিন্তু শঙ্খ ঘোষ বলছেন যে আমি কিন্তু এরকম অনেকের কাছে খবর পেয়েছি যে ওই মিছিলে যারা, ওই বাবরি মসজিদ বিরোধী মিছিলে যারা হেঁটেছে, তারা বলছে যে এটা হওয়ার দরকার ছিল, বেশ হয়েছে, বড্ড বার বেড়েছিল। এখন এইগুলো তো একখান। তারপর আপনি 2007-এর কথা যদি বলেন, তসলিমা নাসরিনের যখন, আমি তো তখন সবে বিলেত যাচ্ছি, সেই সময় দেখছি যে এইগুলো ঘটনাগুলো ঘটছে, যে কিছু লোক অলরেডি বলছে যে তসলিমা নাসরিনকে নাকি এখানে থাকতে দেওয়া যাবে না। আরে আপনি এখানে এসছে সে ভিসা নিয়ে, তো এখন সেটা তো এখানকার রাজ্যের যে সরকার, তার তো সেটা কর্তব্য যে তাকে এখানটায় প্রোটেকশন দেওয়া। এইটা তো হয়নি, মানে অ্যাপিজমেন্ট পলিটিক্স যেটাকে বলে। এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে আপনি যদি দেখেন 2006 সালের যে সার্চার রিপোর্ট নভেম্বর মাসে, তো সেখানে তো এটা পরিষ্কার হয়ে গেল যে ধর্মীয় সংখ্যালঘু, এখানে সাম্প্রদায়িক রাজনীতি বলতে কিন্তু আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুর যে সাম্প্রদায়িক রাজনীতি, এটার কথা আমরা বলছি, আমরা ভাষাগত সম্প্রদায়ের কথা বলছি না, একদম না। তো এখানে তো এটা পরিষ্কার হয়ে গেল যে এত বছরের, আচ্ছা কংগ্রেস যে লিবারাল ঘরানার রাজনীতি, তারপর বামফ্রন্টের একটা কমিউনিস্ট ঘরানার রাজনীতি, এগুলো থাকার পরেও প্রায় আপনার 1947 থেকে 2006, 60 বছরের ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ কিছু উন্নতি হয়নি। তাহলে এটা একটা আপনার চোরাগোপ্তা সাম্প্রদায়িক রাজনীতির ভেতরে না থাকলে এটা তো হওয়ার কথা না। এক্স্যাক্টলি। আপনি মার্জিনাল মেন যদি পড়েন, প্রফুল্ল চক্রবর্তীর লেখা মার্জিনাল মেন, রিফিউজি কলোনি এবং সেখানকার লড়াই নিয়ে একটা বই, সেটা পড়লে দেখবেন যে প্রফুল্ল চক্রবর্তী একদিক থেকে সে বামপন্থী সমাজতান্ত্রিক, কিন্তু একটা প্রচ্ছন্ন ব্যাপার আছে যে আচ্ছা পার্টিশনটা যখন হয়েই গেছে ধর্মের নামে, তাই এখানকার মুসলমানরা এখানে আছে কেন, তারা ওপারে যায়নি কেন? অর্থাৎ এই একটা ট্রমা, বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছেন, তাদের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। এই ট্রমাগুলো আছে। আপনি মাটি সিনেমা যদি দেখেন, 2017-18 সাল নাগাদ বেরিয়েছিল, আদিল হোসেন ছিল, পাউলি দাম ছিল, তার মধ্যে কিন্তু এই ট্রমাটাকে রিজলভ করার একটা চেষ্টা হয়েছিল। খুব ভালো ছবি, কিন্তু ট্রমাটা রিজলভ করার চেষ্টা হয়েছিল। এই যে পূর্ববঙ্গ থেকে লোকে এসছে, এবং সত্যি তো তখন তো সত্যিই তারা যথেষ্ট মানে সমস্যায় ছিলেন, এবং অনেকের তো প্রায় প্রাণহানির মতো একটা অবস্থা হয়েছে। ধরুন যদুনাথ সরকারের ছেলে, তিনি মারা যাচ্ছেন এরকম একটা রায়েটে। তো এরকম তার অনেক ঘটনা ঘটছে আর কি। হ্যাঁ, এবার 46-এর দাঙ্গা, সেসব কথা, সেগুলো তো সেই স্মৃতিগুলো আছে। যত পুরনো দিকে যাবেন, যেহেতু সম্প্রদায়গত কারণেই দেশটা ভাগ হয়েছিল, সেই ঘা তো সেখানে থাকবেই। আমার কথা হচ্ছে 60 বছরে শুকনো উচিত ছিল। এক্স্যাক্টলি। এবার শুকনোটা কেন হয়নি? তার কারণ হচ্ছে যে কিছু মানুষ ওই পুরনো ঘাগুলোকে মানে আস্তে আস্তে লালন পালন করেছেন, ঘাগুলো নিজেরাই শুকোতে যাননি, এবং সংখ্যাগুরুদের মধ্যে যে একটা আদান প্রদান হওয়ার কথা এবং বন্ধুত্ব, অনেক সময় আত্মীয়তা হওয়ার কথা, সেগুলো তো আমাদের রাজ্যে হয়নি। একদম। অর্থাৎ ইন্টার রিলিজিয়াস ম্যারেজ, ইন্টার রিলিজিয়াস প্রেম, এই জিনিসগুলো তো আমাদের রাজ্যে সেভাবে হয়নি। অল্প কিছু সংখ্যক ডেফিনেটলি হয়েছে, কিন্তু সেগুলো এভারেজ। একটা জিনিস আমি আপনাকে মৃদুল সাহেব বলি, যে কোনো একটা জায়গায় এই সম্প্রদায়গত পার্থক্যকে মেলানোর জন্য বা এই পার্থক্যটাকে দূর করার জন্য একটা সরকারি প্যাট্রোনাইজেশন দরকার ছিল। আলটিমেটলি সে আপনার কংগ্রেস সরকারই বলুন, পরবর্তীতে বাম সরকারই বলুন, তারপর তৃণমূল কংগ্রেস সরকারই বলুন, সরকারিভাবে এই প্যাট্রোনাইজেশন চেষ্টা কখনো হয়নি, বরং এই ডিফারেন্সটাকেই জিইয়ে রাখা হয়েছে। এটা কিন্তু আজকে আর
অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সরকারকে দোষ দেবেন, সরকারের যে নেতারা তাদের দোষ দেবেন, আমি বলছি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও তো রাজনৈতিক নেতা ছিলেন, তাদের মধ্যে অনেক ধর্মীয় নেতা ছিলেন, এবং তাদের ওই সম্প্রদায়ের প্রতিটি মানুষের উপরে অনেক বেশি গ্রিপ, তাদের কথা সম্প্রদায়ের আপামর লোকে শোনেন, তাদের ভূমিকা আপনি কোন জায়গায়? তাদের তো একটা বিশাল বড় ভূমিকা আছে, মানে সাম্প্রদায়িক রাজনীতি ইন্ধন যোগানোর জন্য তাদের বড় ভূমিকা আছে। আমি আমার দ্বিতীয় বই ইন্ডিয়ান মুসলিম আফটার লিবারালাইজেশন, সেখানে আমি দেখিয়েছি যে ভারতবর্ষের মুসলমানদের সব থেকে বড় যে ট্র্যাজেডি, যে ভারতবর্ষের মুসলমানদের কোনো প্রগতিশীল নেতৃত্ব ছিল না, নেই। জিন্না যাকে প্রগতিশীল বলে মনে করা হতো, তিনি আলটিমেটলি রিলিজিয়নের কার্ডটা খেলে তিনি পাকিস্তান চলে গেলেন। আর যারা রয়ে গেলেন ভারতে, তারা রয়ে যাবেই বা না কেন, তাদের হচ্ছে অ্যাগ্রেরিয়ান ইকোনমির সঙ্গে, কৃষি এবং জমির সঙ্গে তাদের যুক্ত। ঠিক যেমন মতুয়ারা আপনার পূর্ববঙ্গে ল্যান্ডের সঙ্গে যুক্ত, যার জন্য তারা অনেক দেরিতে এসছেন। এই নিয়ে শেখর বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকেই কাজ করেছেন। কিন্তু মূল বিষয়টা হলো যে ল্যান্ড এবং কৃষি অর্থনীতির সঙ্গে যুক্ত, এবং তাছাড়া আর্টিজানাল যে কমিউনিটিগুলো, হ্যাঁ, ধরুন আলিগড়ের তালা কিংবা রামপুরের ছুরি, হ্যাঁ, এরকম ইউপিতেও দেখবেন প্রচুর এরকম টাউনসগুলো আছে যেগুলো হ্যান্ডিক্রাফটস, আর্টিজানাল এড। বাংলাতেও এরকম একটা বহু বছর ধরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিজানাল কমিউনিটির মধ্যে আছে এবং কৃষির সঙ্গে যুক্ত। তারা তাদের জীবিকা ছেড়ে হঠাৎ করে পাকিস্তান যাবেই বা এক লাইনে এটা বললেই লোকে অনেক বেশি বুঝবে, তাদের শুধু ধর্মটাই আলাদা ছিল, খাদ্য, বস্ত্র, সংস্কৃতি, ভাষা সবই তো এখানকার, তারা বড় ওখানেই বিদেশি হতেন। এক্স্যাক্টলি। তো বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই, শুধু হচ্ছে আপনার উপাস্য দেবতা তারা হচ্ছে আলাদা, এছাড়া তো কোনো ডিফারেন্স। ধর্মীয় নেতারা যদি সত্যি দায়িত্ব পালন করতেন, তাহলে যেটা আপনি বলছেন যে আসলে দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং মিলন হলোই না, সেপারেশনটা থেকেই গেল, তাহলে শুধু রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে তো লাভ নেই। না, একদমই লাভ। সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতা ছিলেন, তারা কি তাদের দায়িত্ব আদৌ পালন করেছে? পালন করেনি তো। এবার সেখানে যেহেতু প্রগতিশীল কোনো নেতৃত্ব নেই, এবার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে একটা ধর্মীয় নেতৃত্ব। অর্থাৎ ধরুন কংগ্রেস আমলে হুমায়ুন কবির, কিংবা বাম আমলে এই আবদুল্লাহ রসুল, সৈয়দ মনসুর হাবিবুল্লাহ, একের পর এক নাম বলা যেতে পারে, আব্দুল হালিম, হাসিম আব্দুল হালিম, অনেক নাম বলা যেতে পারে, কিন্তু তারা কখনো সংখ্যালঘু প্রশ্নটাকে সংখ্যাগুরু হিসেবে দেখতেন না, এবং ওটাকে আবার শ্রেণী প্রশ্ন হিসেবেও দেখতেন না, যে সংখ্যালঘুরা যে আদতে তারা হচ্ছে কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত, আদতে যারা শ্রমিক, ইনফরমাল সেক্টর, লেবার ফোর্সের সঙ্গে যুক্ত, এইভাবে দেখতেন না। মানে কোনো রকম একটা ওই সাম্প্রদায়িক সম্প্রীতি একটা ওপরে ওপরে থাকবে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকের ঘেঁটোতে থাকবে। এই যে আপনি কলকাতা শহরে তো আজকে গ্লোবালাইজেশনের ফলে একটু জনবিন্যাস চেঞ্জ হয়েছে, কিন্তু এটা তো আমরা তখন বড় হচ্ছি 80-90-এর দশকে, তখন তো আমরা এই কথা বারবারই শুনতাম যে বেহালা কিংবা যাদবপুর ওগুলো তো বাঙাল কলোনি। আচ্ছা, খিদিরপুর, মমিনপুর, ইকবালপুর, মেটিয়াপুরুজ, কাকসাকাজ, এইগুলো হচ্ছে সব মুসলমানরা থাকে। ও একটু আনোয়ার রোডের জায়গায় একটু বসে, ওইখানে কলা বাগান বসে, ওই কলায় থেকে একটু মুসলমানরা থাকবে, আর বাকিগুলো হচ্ছে আচ্ছা কলুটলা, ওইগুলোতে মুসলমানরা থাকবে। আচ্ছা, বাকিগুলো কিন্তু ভবানীপুর হচ্ছে আবার ঘটিদের জায়গা। আচ্ছা, শোভাবাজার, শ্যামবাজার, এগুলো আছে পুরনো ঘটিদের জায়গা, আবার রাজাবাজারে এসে। এখন কলকাতা শহরটাই তো আপনার ঘেঁটো, এবং 64 দাঙ্গার পরে সেই ঘেঁটোগুলো আরো বেশি করে বড় হয়েছে। হ্যাঁ, তাহলে আপনার তো শহরের মধ্যেই তো সাম্প্রদায়িকীকরণ অলরেডি আছে, ইট ইজ এমবেডেড। তো এটা স্ফুলিঙ্গ হয়ে বেরোতে যাওয়ার সময়ের অপেক্ষা ছিল। এবং বাম আমলের যে শ্রেণী রাজনীতিটা যখন পতন হয়ে গেল, তখন তৃণমূল আমলে আইডেন্টিটি বেস পলিটিক্স এটা আসতোই। এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের দৈপায়ন ভট্টাচার্য এই নিয়ে অনেকদিন আগেই লিখেছিলেন, তো সেটাই হচ্ছে আজও কালো। এবং এইটা আপনি লক্ষ্য করুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী হলেন, প্রথম যে কাজটা উনি করেছিলেন সেটা হলো যে মানে সিঙ্গুরের জমিটাকে ফেরত দেওয়ার পরে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো যে এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তিনি তৈরি করলেন। কেন করলেন? তার কারণ হচ্ছে যে উনি 2006 পর্যন্ত, 1998 থেকে 2006 চারটে নির্বাচনে, 1998 লোকসভা, 1999 লোকসভা, 2004 লোকসভা, 2006 বিধানসভা, এই চারটে নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে কাটছড়া বেঁধেছিলেন, অ্যালায়েন্সে ছিলেন। তো ওনাকে প্রমাণ করতে হবে যে উনি মুসলিম দরদি, তবেই তো মুসলমানরা আরো পাশে আসবে। কারণ উনি 2011 সালে মুসলমানদের একটা বড় অংশ কিন্তু যায়নি, আর সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ অংশ গেছিল,
কিন্তু এটাকে যদি 50%, 60%, 80% যেটা লাস্ট কয়েকটা নির্বাচনে পাচ্ছেন, ওইটা যদি আনতে হয় তাহলে মুসলমানদের কাছে একটু দরদি হতে হবে। উনি ভাবলেন সহজ রাস্তা, শর্টকাট। ওনার একটা নিজস্ব মত আছে কিভাবে রাজনীতি চলে, সেটা উনি চারটে লোকের কথা উনি শুনবেন না। উনি ভাবলেন যে এই যদি ইমাম মুয়াজ্জিনদের দিই, এরা হচ্ছে কমিউনিটির মধ্যে ওপিনিয়ন মেকার, এরা মসজিদে এরা নামাজ পড়ায়, এদের কথা শোনে, এদেরকে আগে আমাদের সরকারি একটা মদত দিতে হবে। হলো ফল বিপরীত, কারণ এটা নিয়ে বিজেপি মুভ করলো কোর্টে। আচ্ছা, তারপরে যেটা তারপরে পরবর্তীকালে দেখা গেল যে না, সরকার এটা দিতে পারে না, ওয়াকফ এস্টেটের থ্রু দিয়ে ওটা হয়। তা ওয়াকফ এস্টেটের থ্রু দিয়ে এমনিতেই ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়াই হতো আর কি। পুরনো সিস্টেম ছিল। আর মসজিদে হচ্ছে আপনার প্রত্যেক জুম্মাবারে শুক্রবারে হচ্ছে কালেকশন মমতা যেটা করলেন এর সঙ্গে সরকারকে জুড়ে দিলেন। আচ্ছা, তারপরে আপনি যেটা নন সেটা কেন হতে চাইছেন? আপনি যাহা আপনি তাহা, কিন্তু সেই রাজনীতি উনি করবেন না। উনি বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে মাথায় হচ্ছে পড়ে ওটা পড়ে ফেটে। আচ্ছা, ঈদের নামাজে ওনাকে সারমন দিতে কে বলেছে? ওনার খুতবা কে শুনতে চাইছে? কোনো দরকার ছিল না। আগেও কারি ফজলুর রহমান হচ্ছে রেড রোডে নামাজ পড়াতেন, এখনো পড়ান। হ্যাঁ, তো তাতে উনি হচ্ছে গিয়ে ওখানে বলবেন, কোনো দরকার নেই। এটা তার আগে তো কোনো মুখ্যমন্ত্রী তো এরকম বলতেন না, কিন্তু ওনাকে যেতে হবে। এখন এইগুলো তো সমস্যার জায়গা। আমি এই বর্তমান সরকার, তার আগে যে সরকার 15 বছর কাজ করেছে, সেই সরকার এই প্রসঙ্গে আসার আগে আমি একদম স্ট্রেট ভাবে বলতে চাই, আমি আপনাকে এই প্রশ্ন করেছি যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যেরকম ধর্মীয় নেতারা রয়েছেন বা ছিলেন, সেরকম রাজনৈতিক নেতারাও ছিলেন যারা একদম মেইনস্ট্রিম পলিটিক্সের পার্ট ছিলেন। আমি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে চাই। এদের আমার ব্যক্তিগত অ্যানালিসিস আমি দেখেছি যে এরা রাজনীতিটা করেছেন চিরকাল ক্ষমতার পাশে থাকতাম। মানে আমি আপনাকে বলছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি ববি হাকিম, জাভেদ খানকে দেখতে পাচ্ছি না বলে আমি এটা বলছি না। আপনি ফেরত যান, আমরা যবে থেকে ছোট থেকে জ্ঞান হয়েছে, পলিটিক্স বুঝতে শিখেছি, আমরা জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী দেখেছি। তার ক্যাবিনেটের অন্যতম নাম আব্দুর রেজ্জাক মোল্লা। যেদিন বামফ্রন্ট সরকার সরে গেল, কয়েক ঘন্টার মধ্যে উনি হেলে কেউটে এইসব বলে বার্তা দিয়ে দিলেন যে আমি সিপিএম এর সঙ্গে নেই। যাকে বার্তা দেওয়ার তিনি সেই বার্তা ভালোই বুঝলেন। কয়েক মাসের মধ্যেই দেখা গেল তিনি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে গেলেন। এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক নেতাদের যে ভূমিকা, সম্প্রদায়ের জন্য তারা কতটা রাজনীতি করেছেন, কতটা করেছেন ক্ষমতায় থাকার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করছেন, তিনি আজ ক্ষমতায় নেই, কমিটিতে একটা সংখ্যালঘু মুখ দেখান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই কোনো সংখ্যালঘু নেতা নেই। না, সেটা ঠিক, কিন্তু রেজ্জাক মোল্লার ক্ষেত্রে আমি একটা জিনিস, ইতিহাসটা ভুল যাতে না হয়, রেজ্জাক মোল্লা আপনার যখন সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকেই পার্টির ভেতরে অনেক সমস্যা উনি বলছিলেন আর কি, যে এই জিনিসগুলো চলবে না। আমার সেই নিয়ে খবরে কাগজে লেখালেখিও হতো, উনি বিক্ষুব্ধ ছিলেন বরাবরই। কিন্তু সেই সময় ওনার যে লাইন, সেটা পার্টিতে মেজরিটি ছিল না, যার পরে ওনার 2011-র পরে আপনি দেখবেন যে ভাঙড়ে ওনার উপরে অ্যাটাকও হয়, তৃণমূলীরা অ্যাটাক করে, এবং তখন বুদ্ধদেব ভট্টাচার্য দেখতে যায়। তারপরে একটু বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একটু মেলামেশা, মানে একটু বেটার হয়েছিল সম্পর্কটা। তারপরে 14 সালের পর থেকে উনি একদম পার্টি থেকে বেরিয়ে যান। ওই 14 লোকসভার পরে ন্যায় বিচার মঞ্চ বলে একটা পার্টি করেন উনি। তারপর সেটা 16 সালের ঠিক আগে উনি তৃণমূলে চলে যান। ফলে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে, এটা 2011-র পরে। আর নিরুপম সেনকে যে উনি নাটের গুরু, এইটা 2011-তে বলেছিলেন, কিন্তু ওনার পার্টির সঙ্গে সমস্যা 2006 সাল সময় থেকেই চলছিল। না, সে ধরুন আজকেও যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, আজকে অনেকে যারা তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে যাচ্ছেন বলছেন আমরা তো পার্টির মধ্যে কবে থেকে, এগুলো সুবিধাবাদী স্ট্যান্ড করেন, সুবিধাবাদী একটা গল্প। কিন্তু যেটা সমস্যা আপনি বলবেন, ধরুন গনি খান চৌধুরী, তো গনি খান চৌধুরী তো শুধু নিজের পরিবার আশেপাশে থেকেই তার এই পরিবারতন্ত্রটাই রয়ে গেল। জেলার কিছু মানুষ, কিন্তু মালদা জেলা একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, যেখানে মুসলিমরা সেখানে মেজরিটি, সেই জেলাটা তো ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জেলাদের মধ্যে অন্যতম, এবং পিছিয়েই থেকে গেল। আচ্ছা, ধরুন আপনার মুর্শিদাবাদে সৈয়দ মাসুদ আল হোসেন ছিলেন সিপিআইএম এর তরফে থেকে একটা বড় নেতা, আর মইনুল হাসান ছিলেন বড় নেতা। তো এই জেলাগুলো তো সব থেকে পিছিয়ে পড়া জেলাগুলো ভারতবর্ষের মধ্যে। তাহলে পলিটিক্যাল যে মেইনস্ট্রিম পলিটিক্স যারা নেতা ছিল, তারা এতদিন করছিলটা কি? এটা একটা বড় প্রশ্ন।
এবার ধরুন সাচ্চার কমিটি আসার পরে তখন হচ্ছে ওনার মাথায় বেরোলো যে একটা কি করা যায়, তাড়াহুড়ো করে তখন রঙ্গনাথ মিশ্র কমিশন রিপোর্ট 2007-এ প্লেস হলো। সেটার উপর ভিত্তি করে 2010 থেকে বুদ্ধদেব ভট্টাচার্য ওই ওবিসি ক্যাটেগরি থেকে যে 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 মুসলমানরা ওবিসি ক্যাটেগরির মধ্যে পড়ে তাদেরকে দিল। এখানে মনে রাখতে হবে যে মন্ডল কমিশনেরও যে ওবিসি লিস্ট তার মধ্যে কিন্তু অনেক মুসলিম কাস্ট আছে, কারণ ভারতবর্ষের যে মুসলমানরা এবং বাংলার মুসলমানরা তো বটেই, এরা বহু শতক আগেই হচ্ছে হিন্দুদের মধ্যে যে শূদ্র বর্ণ ছিল, শূদ্র বর্ণ থেকে এরা কনভার্ট হয়েছে। এরা কিন্তু আনটাচেবল নয়, মানে এরা হচ্ছে শূদ্র, মানে যার জন্য ওবিসি এদের হয়েছে। এবার দক্ষিণ ভারতেও দেখবেন আপনি প্রচুর এই সমস্ত কাস্ট বেস রিজার্ভেশন আছে, যার মধ্যে হিন্দু এবং মুসলিম দুটো কাস্টই আছে। সেটা নিয়ে তাড়াহুড়ো করে করার ফলে আপনার কোর্ট বলল যে এত তাড়াহুড়ো করে করা হয়েছে, যতটা প্রপার ডিউ প্রসেস ফলো করা হয়নি, যার ফলে এখন এই পুরো বিজেপি এটার বিরুদ্ধে মুভ করেছিল কোর্টে, এবং যার ফলে 2024-এর বিধানসভা লোকসভা চলাকালীন আপনার হাইকোর্ট রায় দিল যে এটা পুরোটাই নাল অ্যান্ড ভয়েড, আবার নতুন করে আপনার এটা করতে হবে। সুপ্রিম কোর্টে এই কেস এখন বর্তমান সরকার চালাবেন না, ফলে এখন যেটা বর্তমান সরকার নতুন কি করে সেটা দেখার। এবং অলরেডি তো বোধহয় আমি যতদূর মনে পড়ছে মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি যে ওবিসি তালিকায় মুসলিমরা থাকবে না, এরকম কিছু একটা বোধহয় অলরেডি সেটা দেখার তার কারণটা হলো যে দেখুন, আপনি যদি মুসলিমরা যদি কোনো রকমের যদি আপনার এই মুসলিমদের প্রশ্ন তো হচ্ছে, আমাদের আশরাফ মুসলিম তো এনিওয়ে নেই, মানে অর্থাৎ সৈয়দ, সিদ্দিকী এবং পাঠানরা যে প্রথম তিনটে যে বড় কাস্ট উপরের আশরাফ কাস্ট, তার তো এমনিতেই ওবিসি রিজার্ভেশনে থাকছে না। বাকি যে ওবিসি রিজার্ভেশন সেখানে ক্রিমি লেয়ার ফলো করা হচ্ছে, ফলে আপনার বাড়িতে যদি ওবিসি থাকেও তাদের কিছু যায় আসে, যদি আপনি একটা সরকারি চাকরি কিংবা একটা মিনিমাম 8 লক্ষ টাকা বছরে যেটা সেটা যদি থাকে তাহলে তো এনিওয়ে হলো না। কিন্তু গরিব মুসলমানরা অথচ ওবিসি, তাদেরকে কোনো রকমের আপনি যে সুযোগ সুবিধা না দেন তাহলে কি বাংলা এগোবে? কারণ প্রধানমন্ত্রীর ওভারঅল যে এজেন্ডা এবং ভিশন সেটা হচ্ছে যে বিকশিত ভারত। আপনি যে পয়েন্টটা দিচ্ছেন আমি এই পয়েন্টটা পরে আসছি। সংখ্যালঘুরা বিকশিত না, আজকে সরকারের একাধিক পদক্ষেপকে আমাদের এই বিচারের মধ্যে আনতে হবে যদি আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের বেনিফিট বা লস এটা যদি হিসেব করতে বসি। আমি আগে আপনার কাছে যেরকম জানতে চাই যে বাংলাদেশিদের এই রাজ্যে থাকতে দেব না, এটা হচ্ছে স্ট্যান্ড। এই বিজেপিতে বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর একই স্ট্যান্ড ছিল, আজকে তিনি সরকারের প্রধান মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তার একই স্ট্যান্ডে আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্যান্ডটাকে সংখ্যালঘু বিরোধী স্ট্যান্ড বলে কি আপনি মনে করেন? না, এটাকে আমি সংখ্যালঘু বলে মনে করি না। তার কারণটা হচ্ছে সংখ্যালঘু বিরোধী নয়, তার মূল বিষয়টা হলো যে বাংলাদেশ থেকে আপনার অনেক লোকজনই এখানে ভারতবর্ষে আসে বিভিন্ন কারণে। একটা বড় কারণ হলো যে মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে যেহেতু সরকারি স্বাস্থ্যক্ষেত্রটা তো ভালো না, ওখানে প্রাইভেট হসপিটাল অনেক আছে, কিন্তু সেই প্রাইভেট হসপিটালটা অতটা উন্নত মানের নয় যতটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে আছে। তার জন্য অনেকে মেডিকেল ট্যুরিজমে আসে। তারা যদি বৈধ ভিসা নিয়ে আসে, কারো কোনো কিছু বলার কিছু নেই, বৈধ ভিসাটা যতদিন পর্যন্ত থাকবে তার মধ্যে তারা যদি ফেরত চলে যায় কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে যারা বাংলাদেশে কোনো রকমের কাজ না পেয়ে তারা ভারতবর্ষে এসছে কাজের খোঁজে। যদিও এই সংখ্যাটা ভারতবর্ষের যে সরকারের তাদের তথ্য অনুযায়ী এই সংখ্যাটা অনেক কমেছে। 2005 থেকে 2024-25-এর যে ডেটা, অর্থাৎ ইউপিএ 1-2 ডেটা আর এনডিএ 1 এবং 2 যদি ডেটা আমরা দেখি, তাহলে সংখ্যাটা টোটাল মিলিয়ে আর কি 80,000। এটা এখনো পর্যন্ত অফিসিয়াল আর কি। আমি বলছি এই নাম্বারটা 80,000 না 3 লাখ আমার কাছে ইম্পর্টেন্ট না, সেটা অনেক মানুষ কিন্তু কাজের খোঁজে আসেন, ওখানে রোজগারের খুব একটা ব্যবস্থা হচ্ছে না, এখানে আসেন বহু মেড সার্ভেন্ট। সেই সংখ্যাটা কম। সংখ্যাটা আমার কাছে ফ্যাক্টরি না, আমি বলছি যে এরকমই এসছেন, অনেকে অবৈধভাবেই এসছেন এবং তারপরে এখানকার বৈধ কাগজপত্র করার চেষ্টা করেছেন। এই যে অভিযোগগুলো, এই যে পয়েন্টগুলো, কিন্তু তারপরেও আমরা তাদের খুঁজে বার করব এবং তাদের নিজের দেশে ফেরত যেতে হবে। ওই ডিপোর্ট ডিলিট যে থিওরি, হ্যাঁ একদম, যে মানে ডিপোর্ট ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, হ্যাঁ এটা ঠিক আছে, আমার কাছে এটা কোনো সমস্যা নেই। এবং বিশেষ করে এবং আমাদের হচ্ছে এখানকার যদি আপনি বর্ডার সিকিউরিটির দিক থেকে দেখেন, সেখানেও আমাদের গাফিলতি হয়েছে, কারণ আমাদের আইবি এবং র এবং বর্ডার সিকিউরিটি ফোর্স করছিলটা কি। কিন্তু যেটা নিয়ে আমরা আলোচনা করি না যে এই যে গাফিলতিগুলোর জন্য কারো কি জবাবদিহি চাওয়া হয়েছে, মানে আইবি, র এবং বিএসএফ এর কাদের কোন অফিসারগুলো কিংবা কোন মানে আমাদের সোলজারগুলোর জন্য
এরা ঢুকতে পারলো, সেটা নিয়ে তো কিন্তু কিছু কথা তো হচ্ছে করাপ্টেড না। অফিসার ওখানে ছিলেন, ডেফিনেটলি হয়েছে, যারা তা allow নাহলে- করেছেন। তা নাহলে তো হচ্ছে না। হ্যাঁ। এবং আমি বলছি, আমার তো কিছু যায় আসে না, আইবি এবং রর অনেক ইন্টেলিজেন্স অফিসার তারা আমার সঙ্গে কথা বলেছে, মানে আমার যেহেতু বাংলাদেশ নিয়ে একটা আমার এক্সপার্টিস আছে, যে লোকাল লেভেলের ইন্টেলিজেন্স অর্থাৎ স্টেট আইবির সঙ্গে সেন্ট্রাল আইবির কোনো কোঅর্ডিনেশন নেই। আর এটা আরেকটা হচ্ছে কারণ দুটো আলাদা আলাদা দলের সরকার, এটা বিশেষ করে তৃণমূল আমলে বেশি হয়েছে, এটা লেফট আমলে অতটা হতো না।